পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূতের বৈঠক। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন নয় যুক্তরাষ্ট্র। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গেলেন সার্জিও গোর। সমন্বয়কদের আটকে আন্দোলন প্রত্যাহারের ঘোষণায় বিভ্রান্ত হয়নি ছাত্ররা। 24-এর 31 জুলাই মার্চ ফর জাস্টিসে উত্তাল হয়ে ওঠে দেশ। গণগ্রেফতারও দমন করা যায়নি বিক্ষোভ। বাড়ছে উচ্চশিক্ষায় বিদেশে গিয়ে স্থায়ী হওয়ার প্রবণতা। রাষ্ট্রের অর্থে গড়ে ওঠা দক্ষ জনবল হারানোয় বিশেষজ্ঞদের উদ্বেগ। দেশে মর্যাদা না পাওয়ার অভিযোগ। ইতালি পাঠানোর স্বপ্ন দেখিয়ে মাদারীপুরের সোহাগকে লিবিয়ায় বন্দী করে মানব পাচারকারীরা। মুক্তিপণের টাকা দেওয়ার পরও হত্যার অভিযোগ পরিবারের। মরদেহ দেশে ফেরানোর দাবি। সময় সংবাদের সঙ্গে আছি আমি তাজমিলা খান। বাংলাদেশে প্রথম সফরে এসে যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশীয় বিষয়ক বিশেষ দূত জানিয়েছেন নতুন গতি পাচ্ছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক। পররাষ্ট্রমন্ত্রী বলছেন নতুন অভিমুখে যাত্রা করতে যাচ্ছে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক। চীন ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো উদ্বেগ নেই বলেও দাবি পররাষ্ট্রমন্ত্রীর। এদিকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য সামগ্রিক ভ্রমণ সতর্কতার স্তর লেভেল 3 থেকে কমিয়ে লেভেল 2 করেছে। 3 দিনের সফরে বৃহস্পতিবার দুপুরে ভারত থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। তাকে স্বাগত জানান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। পরে যুক্তরাষ্ট্র দূতাবাস জানায় এ সফরে বাংলাদেশ যুক্তরাষ্ট্র কৌশলগত অংশীদারত্ব, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতা আরও এগিয়ে যাবে। সফরের প্রথম দিনে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন সার্জিও গোর। তার 2 ঘণ্টার বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে নিজের এক্স বার্তায় সার্জিও গোর জানান বাংলাদেশে তার প্রথম সফরে 2 দেশের সম্পর্ক আরও জোরদারের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং এক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হচ্ছে। বৃহস্পতিবার রাতে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক নতুন মাত্রায় এগিয়ে নেওয়ার বিষয়ে উভয় পক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। জানান বৈঠকে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে কোনো আলোচনা হয়নি এবং এ বিষয়ে ওয়াশিংটনেরও কোনো উদ্বেগ নেই। বাংলাদেশের সম্পর্ক নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো উদ্বেগ বা টেনশন কি আছে? আমি চীন এবং ভারত এই বিষয়ে কোনো আলোচনাই হয় নাই, সুতরাং আমি ধরে নেব এই বিষয়ে কোনো উদ্বেগ নেই। আমাদের সম্পর্ক এখন একটা অত্যন্ত ইতিবাচক অভিমুখে আছে এবং আগামী দিনগুলিতে আমরা উইল বিল্ড আপন দি অ্যাচিভমেন্টস উই হ্যাভ মেড সো ফার। শুধু এটা একটা বৈঠকে সীমাবদ্ধ নয়, আমরা সব স্তরেই তাদের সঙ্গে আমরা সম্পর্কটা রাখছি এবং সম্পর্কটা এগিয়ে যাচ্ছে। রোহিঙ্গা সংকটে যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা অব্যাহত রাখা এবং তাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের লক্ষ্যে মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ আরও জোরদারের প্রত্যাশার কথাও তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। আমরা সবসময় তাদের কাছে আবেদন করেছি তাদের সাহায্য যাতে অব্যাহত থাকে, এটা আমাদের চলমান প্রক্রিয়া। শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা রয়েছে সার্জিও গোরের। আর শনিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে 3 দিনের সফর শেষ করে ভারতে ফিরে যাবেন ট্রাম্প প্রশাসনের বিশেষ দূত। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন মার্কিন প্রেসিডেন্টের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। সকালে গুলশানের হোটেল ওয়েস্টিন থেকে যাত্রা শুরু করেন ট্রাম্পের বিশেষ দূত। 3 দিনের সফরে আসা সার্জিও গোর দুপুরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। বাস্তুচ্যুত এসব মানুষের জীবনমান নিজে দেখবেন তিনি। তার সঙ্গে আছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। শনিবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ঢাকা ছাড়ার কথা রয়েছে সার্জিও গোরের। এবার জুলাইয়ের দিনলিপি। সমন্বয়কদের আটকে রেখে আন্দোলন প্রত্যাহারের ঘোষণায় বিভ্রান্ত হয়নি ছাত্র সমাজ। 31 জুলাই মার্চ ফর জাস্টিস পালন করতে রাজপথে নামেন তারা।
পথে পথে পুলিশি বাধায় এদিন আবারও উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। গণগ্রেফতার, হতাহতের ঘটনার বিচার, সমন্বয়কদের মুক্তি সহ 9 দফা পূরণে একের পর এক কর্মসূচি দিয়ে সারা দেশকে একত্রিত করেন বৈষম্য বিরোধী আন্দোলনের বাকি সমন্বয়করা। মার্চ ফর জাস্টিসকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত জানব নাজমুস সালেহীর প্রতিবেদনে। জুলাইয়ের শেষাংশে এসে আন্দোলন দমাতে গুম, খুন, গ্রেফতার সহ সব ধরনের কৌশল অবলম্বন করে হাসিনা সরকার, যার অংশ হিসেবে আন্দোলনের সম্মুখ সারির সমন্বয়কদের জিম্মি করে আন্দোলন প্রত্যাহারের ঘোষণাও দেওয়ানো হয়। কিন্তু তাতে বিভ্রান্ত হননি 24-এর গণ অভ্যুত্থানকারীরা। একের পর এক কঠোর কর্মসূচি পালন করে যান মুক্ত থাকা বাকি সমন্বয়করা। এমন পরিস্থিতিতে সকল শ্রেণী পেশার মানুষকে সংযুক্ত করার লক্ষ্যে বিক্ষোভের পরিবর্তে যাতে সবাই অংশ নিতে পারে এমন কর্মসূচির কথা ভাবছিলেন ফ্যাসিবাদ বিরোধী ছাত্রনেতারা। তখন আমাদের মনে হয়েছিল যে এই আন্দোলনে ছাত্র জনতা তো ভূমিকা রাখছেই, একই সাথে আইনজীবী, পেশাজীবী বা সাংবাদিকরা যদি আরেকটু বেশি ভূমিকা রাখতে পারে তাহলে আমরা গুরুত্বপূর্ণ মনে করব। এবং সেই দিনই রাতে আমরা প্রথম সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা একটি প্রোগ্রাম অন্তত আইনজীবী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমে আমরা করব। ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আন্দোলন যদি আরও কিছুদিন টেনে নিয়ে যেতে হয় তাহলে আমাদের আরও কিছু ইউনিক প্রোগ্রাম সাজেশন দেওয়া ছিল। আমরা কালকে কি পরশু দিন কি, যদি 5 তারিখ না আরও 2-1 দিন যায়, তো সেক্ষেত্রেও যাতে সব ধরনের প্রোগ্রাম প্রস্তুতি আমাদের যাতে থাকে, বিষয়গুলো ছিল। জুলাই জুড়ে সহিংসতায় হতাহত, গ্রেফতারের প্রতিবাদ ও বিচার দাবিতে রক্তাক্ত জুলাইয়ের এই দিনে 31 জুলাই সবার সমন্বয়ে মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা করেন সমন্বয়ক আব্দুল কাদের। প্রত্যেকটা কর্মসূচি প্রণয়নের আগে ছাত্র শিবির এবং ছাত্র দলের সাথে আলাপ আলোচনা করতাম যে আমরা এটা এমনটা ভাবতেছি, আপনারা কি ভাবতেছেন। এই প্রস্তাবনাটা হচ্ছে কি যে আসলে আমরা বললাম না যে প্রত্যেকটা অঙ্গনে মানুষকে কীভাবে কানেক্টেড করা যায়। আমরা ভাবলাম যে আইন অঙ্গনে মানুষকে এভাবে মধ্য দিয়ে আমরা কানেক্টেড করতে পারি। কিন্তু কর্মসূচি সফল করতে দলে দলে রাজপথে শিক্ষার্থীরা পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও লাঠি সোটা ব্যবহার করে আন্দোলন দমনের চেষ্টা করে। কিন্তু হাজারো বাধা বিপত্তির মুখেও নুসরাতের মতো অনেকেই বুক পেতে দাঁড়ান পুলিশের প্রিজন ভ্যানের সামনে, যা পুরো জাতিকে উজ্জীবিত করে। হাইকোর্ট এলাকায় নেমে আসেন খ্যাতনামা আইনজীবীরা। ওই সময় লিপি দৌড়ে এসছে এবং বলছে যে দেখ, জানি না এখন কি চলছে, এই যে মার্চ ফর জাস্টিস প্রোগ্রাম চলছে তার উপরেই আক্রমণ চলছে। এখান থেকে ওই বাচ্চাদেরকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা দৌড়ে যাই, ছাত্রদেরকে যখন পুলিশ ওদেরকে একদম আটকে ধরে নিয়ে যাচ্ছে ওখান থেকে। অন্য ছাত্রছাত্রীরা তো ওখানে রেজিস্ট্যান্সটা দিয়েছে, কিন্তু আইনজীবীরাও তাদের পাশে ছিল। 31 জুলাই আন্দোলনের সময় সরাসরি গুলি না করার রিটের শুনানি ও আদেশের দিন ধার্য থাকলেও এক বিচারপতি অসুস্থ থাকায় ঝুলে যায় রিটের শুনানি। এদিকে সহিংসতায় শিশুদের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট করা হয় জুলাইয়ের 31 তারিখ। উত্তাল জুলাইয়ের প্রতিটি দিনই আন্দোলনে রাজপথে নেমে আসছিল সকল শ্রেণী পেশার মানুষ, বাকি ছিল দেশের আইনজীবীরা। 31 জুলাই মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে এই হাইকোর্ট প্রাঙ্গণে নেমে আসেন দেশের খ্যাতিমান আইনজীবীরা। ফলে নতুন করে গতি পায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। টাকার অভাবে 6 মাস ধরে বেতন পাচ্ছে না জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কর্মীরা, এমনকি 1 বছর ধরে দিতে পারছে না অফিস ভাড়াও। আহত জুলাই যোদ্ধাদের দেওয়া যাচ্ছে না চিকিৎসা সহায়তাও। ফাউন্ডেশন কর্তৃপক্ষ বলছে সংকট কাটাতে কাজ চলছে। নূর আলমের রিপোর্ট। 2024 সালের 5 আগস্ট গণঅভ্যুত্থানের মুখে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর সেপ্টেম্বরে জুলাই শহীদ এবং আহতদের জন্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার 1 বছর পর থেকে আর্থিক সংকটে পড়তে শুরু করে প্রতিষ্ঠানটি। এখন এই সংকট চরমে। টাকার সংকটে 12 মাস ধরে অফিসের ভাড়া দেয়া যাচ্ছে না, বেতন পাচ্ছেন না কর্মীরা। এখানে বেশিরভাগই চাকরি করেন জুলাই শহীদ পরিবারের স্বজন এবং জুলাই যোদ্ধারা। শুধু শহীদ পরিবার যারা আছে শুধু তারা না, এখানে যতগুলো স্টাফ আছে তারা প্রত্যেকেই না ফিনান্সিয়াল দিক দিয়ে হয়তো মনোবল
নষ্ট হয়ে গেছে, কিন্তু সবাই আত্মবিশ্বাসী যে এটা ভেঙে গেলে আসলে আহত শহীদ পরিবাররা কোথায় যাবে। জুলাই ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী প্রতিষ্ঠানটি যখন কার্যক্রম শুরু করে ৩৮৩ কোটি টাকার প্রয়োজন থাকলেও অনুদান সহ বরাদ্দ দেয়া হয়েছিল ১২৪ কোটি টাকা। এই বরাদ্দ দিয়ে ৮৩১টি শহীদ পরিবারকে ৪২ কোটি এবং ৬,১২৭ জন আহত ব্যক্তিকে ৭৮ কোটি টাকা সহায়তা দেয়া হয়। তবে বর্তমান আর্থিক সংকটে আহত অনেকেই চিকিৎসা সহায়তাও দেয়া যাচ্ছে না। আহতরা যারা চিকিৎসা এই মুহূর্তে বন্ধ আছে এবং যারা আহতদের মধ্যে যাদের যে প্রাপ্যটা পাওয়ার কথা, এই জায়গাটা যদি সরকার বিবেচনা করে। অজস্র মানুষের রক্তের বিনিময়ে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন হয়েছিল। গণঅভ্যুত্থানের স্মৃতিকে সমুন্নত রাখতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে শক্তিশালী করতে হবে। আর এজন্য সব ধরনের ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান সংশ্লিষ্টদের। সংকট কাটাতে সরকার আন্তরিক জানিয়ে শিগগিরই এই সমস্যা সমাধানের আশা প্রকাশ করেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। সরকারের সকল মহলে যেভাবে সরকার পদ্ধতিগতভাবে বাজেট বরাদ্দ করে, কারণ এগুলো কাজগুলো সরকারেরই কাজ, যেটা আমরা করছি, সেখানে আমরা অফিসিয়ালি তাদের সাথে যোগাযোগ স্থাপন করেছি এবং আমরা বিশ্বাস করি যে সরকার এটা দেওয়া উচিত। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী জুলাই গণঅভ্যুত্থানে ১৪০০-র বেশি মানুষ শহীদ হলেও সরকারের গেজেটভুক্ত ৮৪৩ জন। বাকিদের শনাক্তে কাজ করছে ফাউন্ডেশন। নূরে আলম, সময় সংবাদ, ঢাকা। উচ্চশিক্ষার নামে প্রতিবছর হাজার হাজার মেধাবী শিক্ষার্থী পাড়ি দিচ্ছেন বিদেশে। সেখানে পড়াশোনা শেষে রাষ্ট্রের অর্থে গড়ে ওঠা দক্ষ জনবল তাদের অভিজ্ঞতা কাজে লাগাচ্ছেন অন্য দেশের উন্নয়নে। গত 10 বছরে এই হার বেড়েছে দ্বিগুণ। বিশেষজ্ঞরা বলছেন, উচ্চশিক্ষার বহুমুখী সংকটেই বিদেশে স্থায়ী হওয়ার প্রবণতা বাড়ছে। দেশে ফিরে কাজ করার মতো মর্যাদাপূর্ণ ও দক্ষতা ভিত্তিক পরিবেশ নিশ্চিত করতে পারলেই এই প্রবণতা কমানো সম্ভব। বিস্তারিত জানাচ্ছেন রিমু সিদ্দিক। হাতে ভিসা, বিশ্ববিদ্যালয়ের অফার লেটার, সঙ্গে পরিবারের অসংখ্য স্বপ্ন। এক বুক আশা নিয়ে প্রতি বছর উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমান হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থী। সেখানে উন্নত জীবন ও ক্যারিয়ারের নিশ্চয়তায় বেশিরভাগ মানুষই উচ্চশিক্ষা শেষে সেখানে গড়তে চান স্থায়ী বসতি, যার কারণে তাদের সম্পর্কে ইতি টানতে হয় দেশের সাথেও। এখানে গবেষণায় প্রচুর পরিমাণে বিনিয়োগ করা হয় এবং উদ্ভাবনকে উৎসাহ দেওয়া হয়, যেগুলো শিক্ষার্থীদের মাঝে নতুন কিছু করার আত্মবিশ্বাস তৈরি করে। কেউ কারোর পেছনে লেগে নেই, এই ধরনের পরিবেশ হলে অবশ্যই আমি বাংলাদেশে ফিরে এসে আপলিফট করতে চাই। ইউনেস্কোর গ্লোবাল ফ্লো অব টারশিয়ারি লেভেল স্টুডেন্টস প্রতিবেদন বলছে, 10 বছরে বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের সংখ্যা বেড়েছে দ্বিগুণের বেশি। আর ওপেন ডোরসের তথ্য বলছে, 2023-24 শিক্ষাবর্ষে আগের বছরের তুলনায় শিক্ষার্থী বেড়েছে প্রায় 26%। দেশ থেকে যায় তাদের 80% তারা বাংলাদেশে কখনো ফিরে আসে না। প্রায় 20% মতো কখনো কখনো আসে, যারা আসলে সেখানে কোনো সুযোগ তৈরি করতে হয়তো পারে না। পড়াশোনা শেষে তাদের বড় একটি অংশ দেশে না ফেরার এই প্রবণতা শুধু শিক্ষার্থীদের মধ্যেই সীমাবদ্ধ নয়, দেশের বিশ্ববিদ্যালয়গুলো হারাচ্ছে নিজেদের শিক্ষক। চলতি বছরই দেশের 5 পাবলিক বিশ্ববিদ্যালয়ের 102 শিক্ষক শিক্ষা ছুটির মেয়াদ শেষে কর্মস্থলে যোগ দেননি। ফলে উচ্চশিক্ষা ও গবেষণায় তৈরি হচ্ছে দক্ষ জনবল শূন্যতা। যারা শেষ করছে তারা আসলে কতভাগ দেশে ফিরে আসছে এবং আদৌ তারা আসছে না কেন? যে ক্ষেত্রে দক্ষতা অর্জন করেছে বা জ্ঞান অর্জন করেছে, তাদেরকে সেই ধরনের পরিবেশ বাংলাদেশে তৈরি করে তাদেরকে ফেরত নিয়ে আসা উচিত সরকারের। শিক্ষার্থীরা যাতে শিক্ষা শেষে যথাযথভাবে চাকরি পায়, জীবনের সাথে শিক্ষার সংশ্লিষ্টতা যারা খুঁজে পায়, সেই ব্যবস্থাগুলো যদি আমরা করতে পারি, এখানে বিদেশে যাওয়ার যে প্রবণতা, সেই প্রবণতাটা কমে যাবে। বিশেষজ্ঞরা বলছেন, বিদেশে উচ্চশিক্ষাকে নিরুৎসাহিত নয়, বরং দেশে ফিরলে সেসব মেধাকে কাজে লাগাতে হবে। রাষ্ট্রের ভিত্তি মজবুত করতে দেশের বিনিয়োগে গড়ে ওঠা মেধাকে দেশের উন্নয়নে কাজে লাগানো এখন রাষ্ট্রের বড় কাজ বলছেন বিশেষজ্ঞরা। রিমু সিদ্দিক, সময় সংবাদ, ঢাকা। ইতালি পাঠানোর স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় নিয়ে যুবক সোহাগ মুন্সিকে বন্দী করে মাফিয়ারা। শারীরিক নির্যাতন চালিয়ে পরিবার থেকে আদায় করে মুক্তিপণের 60 লাখ টাকা। এরপরও বাঁচানো যায়নি সোহাগকে। আরও দাবিকৃত 27 লাখ টাকা দিতে দেরি করায় তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের। মানব পাচারকারীদের সর্বোচ্চ শাস্তি সহ লাশ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তারা। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকুন।
বাংলাদেশে রং মিস্ত্রির কাজ করতেন মাদারীপুরের রাজৈর উপজেলার মজুমদারকান্দি গ্রামের সোহাগ মুন্সি। ইতালি গিয়ে ভাগ্য পরিবর্তনের আশায় স্থানীয় মানব পাচারকারী চক্রের সদস্য ময়না আক্তার ও জুলহাস সর্দারের খপ্পরে পড়েন তিনি। চুক্তিমতে 22 লাখ টাকা দালালদের হাতে দিয়ে 2025 সালের সেপ্টেম্বরে বাড়ি ছাড়েন সোহাগ। প্রথমে তাকে সৌদি আরব ও পরে লিবিয়ার ত্রিপোলি নিয়ে বন্দি করে চালানো হয় অমানসিক নির্যাতন। সেই ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে কয়েক ধাপে আরও 38 লাখ টাকা হাতিয়ে নেয় দালাল চক্র। গত 23 জুলাই দাবি করা হয় আরও 27 লাখ টাকা। মুক্তিপণের টাকা না দেয়ায় সোহাগকে গুলি করে হত্যা করে মানব পাচারকারী মাফিয়ারা। আমার ছেলের আবার ফেরত এই জায়গায় নিয়ে যায়, নেওয়ার পরে হেদনা রাইতেই করিয়া আমার পোলারে মারিয়ে ফেলায়। মজুমদারকান্দি জুলহাসের আত্মীয় স্বজন সব আছে, আর পূর্ব সত্যতার জেরে আমার ভাইকে মাইরে ফেলছে। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি নিহতের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন পরিবার ও এলাকাবাসী। জুলহাস এবং তার সাথে যারা তার সহযোগী যারা আছে তাদের সবারই ফাঁসি দেবে। এ ঘটনায় নিহত সোহাগের মা শাহিনুর বেগম বাদী হয়ে রাজুর থানায় মামলা করেছেন। ইতিমধ্যে প্রধান আসামি জুলহাস সর্দারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তার সঙ্গীগুলোকে আমরা কিছু তথ্য পেয়েছি, বাট ধরার মতো অবস্থা এখন আমরা হয়নি, কারণ বেশিরভাগই দেশের বাইরে, আর যারাও দেশে আছে তারা অলওয়েজ মুভমেন্টের উপরে। এখনো লিবিয়ায় এই মাফিয়া চক্রের হাতে আরও 11 যুবক জিম্মি রয়েছে বলে জানিয়েছেন তাদের স্বজনরা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ। এক সপ্তাহের ব্যবধানে ডিমের দাম ডজন প্রতি বেড়েছে 10 টাকা। ছুটির দিনে বাজার পরিস্থিতি জানাতে রাজধানীর কারওয়ান বাজারে আছেন শিমুল হোসেন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। শিমুল, আজকের বাজার পরিস্থিতির শুরুতেই একটু স্বস্তির খবর দিয়ে শুরু করতে চাই। গত 2 সপ্তাহের তুলনায় আজকের সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। প্রতি কেজি সবজিতে গত 2 সপ্তাহের তুলনায় 10 থেকে 20 টাকা কম দামে বিক্রি হচ্ছে। যদি আমি একটু পটলের কথা বলি, গত সপ্তাহে যেটা আমরা 100 টাকায় পেয়েছিলাম আজকে 80 টাকায় পেয়ে যাচ্ছি। আর হচ্ছে ঢেঁড়স বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে, এবং লাউ বিক্রি হচ্ছে প্রতি পিস 80 টাকা, পেঁপে বিক্রি হচ্ছে প্রতি কেজি 40 টাকা, এবং কচু বিক্রি হচ্ছে প্রতি কেজি 80 টাকা, এবং করলা বিক্রি হচ্ছে প্রতি কেজি 80 থেকে 100 টাকা। তো বলা যায় যে সবজির দাম মোটামুটি 80 থেকে 100-র মধ্যেই রয়েছে। গত সপ্তাহে কিন্তু 120 পর্যন্ত উঠেছিল, এবং হচ্ছে দাম বেড়েছে কাঁচা মরিচ এই সপ্তাহে প্রতি কেজি বিক্রি হচ্ছে আজকের 300 থেকে 360 টাকা কেজি। গত সপ্তাহে আমরা 280 থেকে 300-র মধ্যেই কাঁচা মরিচ পেয়েছিলাম, এবং ডিমের দামও বেড়েছে ডজন প্রতি 10 টাকা। গত সপ্তাহে আমরা লাল ডিম পেয়েছিলাম 130 থেকে 35 টাকার মধ্যে, এই সপ্তাহে আমরা পাচ্ছি 145 টাকা ডজন প্রতি, এবং সাদা ডিম পাচ্ছি 120 টাকা ডজনে। তাছাড়া যদি মাছের বাজারের কথা বলি, মাছের বাজারও কিছুটা স্বাভাবিক রয়েছে, এবং আজকের বাজারে যেহেতু আবহাওয়া স্বাভাবিক রয়েছে সেহেতু ক্রেতার সমাগমও রয়েছে, তাই বিক্রেতারা তুলনামূলক একটু স্বস্তিতেই আছেন। তবে ক্রেতারা বলছেন যদি নিয়মিত বাজার মনিটরিং করা হয় তাহলে সবজি, মাছ এবং ডিমের বাজারে কিছুটা স্বস্তি ফিরতে পারে। বাজার সিন্ডিকেটের কারণে দাম বাড়ার অভিযোগ করছেন ক্রেতারা। আর হচ্ছে আগামী সপ্তাহের দিকে সবজির দাম যেহেতু আবহাওয়া স্বাভাবিক রয়েছে সেহেতু দাম আরও কমতে পারে বলে আশঙ্কা করছেন বিক্রেতারা। তো এই ছিল আমার কাছে কারওয়ান বাজার থেকে সবশেষ। কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত ছিলাম। রাজধানীর পাম্পগুলোতে গ্যাস সংকটে বিপাকে পড়েছেন সিএনজি চালিত বিভিন্ন যানবাহনের চালকরা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে মগবাজারে আছেন সহকর্মী শাহরিয়ার সৌমিক। সরাসরি যাচ্ছি তার কাছে। সৌমিক, এলএনজি সরবরাহের যে মূল লাইন, সেই মূল লাইনে গ্যাস সরবরাহ বন্ধ থাকার কারণে কিন্তু বেশ কিছুদিন ধরে রাজধানীতে ব্যাপক গ্যাস সংকট দেখা দিয়েছে। শুধু রাজধানী নয়, সারা দেশের বিভিন্ন স্থানেই কিন্তু গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে, এবং তার ধারাবাহিকতায় আমরা এই মুহূর্তে রাজধানীর তেজগাঁর একটি গ্যাস ফিলিং স্টেশনে আছি, যেখানে আমরা সকাল থেকে অবস্থান করছি, এবং রাজধানীর বিভিন্ন স্থানে সকাল থেকে আমরা ঘুরেছি এবং দেখেছি যে রাজধানীতে গ্যাস সরবরাহ করার যে পাম্প যেগুলো
যেগুলো রয়েছে সেগুলোর কিন্তু অধিকাংশই আজ শুক্রবার সকালে বন্ধ রাখা হয়েছে। কারণ হিসেবে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে মূল লাইনে যে এলপিজি সরবরাহ সেটির তীব্র সংকট থাকার কারণেই কিন্তু তারা গ্রাহকদের গ্যাস দিতে পারছেন না, এবং দিতে না পারার কারণে তারা মূলত বাধ্য হচ্ছেন এই গ্যাসের যে পাম্প সেগুলো বন্ধ রাখার জন্য। এবং তারা যেটি বলছেন যে কারিগরি ত্রুটির কারণ দেখিয়ে যে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে, তার ফলে কিন্তু যারা বিভিন্ন যানবাহনের যারা চালক যারা রয়েছেন তারা কিন্তু ব্যাপক ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে রাজধানী ঢাকাতে যে সিএনজিগুলো চলে সেগুলো কিন্তু অধিকাংশই গ্যাসে চলে, এবং বিশেষ করে দর্শক দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে ব্যক্তিগত যে গাড়ি সেই গাড়িগুলো কিন্তু এখানে অবস্থান করছে পাম্পগুলোতে। এবং তারা তাদের সাথে আমরা কথা বলে যেটি জেনেছি, তারা কেউ কেউ গত রাতে এসে এখানে অবস্থান করছে, কেউ আজ ভোরে এসেছেন। তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা এখানে সিরিয়ালে দাঁড়িয়ে আছেন, এরপরেও কিন্তু গ্যাস তারা পাচ্ছেন না। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, যে কয়টি পাম্প রাজধানীতে খোলা রাখা হয়েছে সেখানেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে গ্যাস সরবরাহ তারা করতে পারছে না। অর্থাৎ যাদের গ্যাস প্রয়োজন 1000 টাকার তারা পাচ্ছেন 400 টাকার, যাদের গ্যাস প্রয়োজন 1500 টাকা তারা পাচ্ছেন 600 থেকে 700 টাকার, এমনটি কিন্তু বলছেন। এবং বর্তমানে আমরা এই যে পাম্পটিতে আছি, এই পাম্পটিতে কিন্তু ধরতে গেলে নজেল মোট 8টা, কিন্তু সেখানে 6টি নজেল বন্ধ রেখে মাত্র 2টিতে গ্যাস দেওয়া হচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। তো রাজধানীতে গ্যাস সংকটের এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রাজধানীর তেজগাঁও থেকে সরাসরি যুক্ত ছিলাম। বাংলাদেশ থেকে 3 লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে মিয়ানমারের সম্মতির ঘোষণা এলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন আশ্রিত রোহিঙ্গারা। তাদের দাবি শুধু 3 লাখ নয়, বাংলাদেশে আশ্রিত 14 লাখের বেশি রোহিঙ্গার প্রত্যাবাসন পরিকল্পনা, সময়সূচি ও পুনর্বাসনের স্থান স্পষ্ট করতে হবে মিয়ানমারকে। অন্যদিকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে, স্বেচ্ছায় নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য বাংলাদেশের সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ। মিয়ানমারের পক্ষ থেকে সবুজ সংকেত পেলেই প্রত্যাবাসন কার্যক্রম শুরু করতে প্রস্তুত বাংলাদেশ। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বাংলাদেশে আশ্রয় নেওয়া 3 লাখ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের এমন ঘোষণার পর ক্যাম্পে আশ্রিতদের মাঝে উঠেছে নানা প্রশ্ন। বাস্তুচ্যুতদের দাবি আংশিক নয়, প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে সবার। এজন্য সুস্পষ্ট সময়সূচি, নিরাপত্তা, পুনর্বাসন এবং সুষ্ঠু পরিকল্পনা বাস্তবায়নের তাগিদ তাদের। বাংলাদেশের 3 লাখ টন 14 লাখের উপরে আছে। আবি একান হেত লাই বুঝি দে তার তো হতাং ক্লিয়ার করা উড়বে দে, বাকি গিন খতে লই যাব দে। হান 2 নম্বর লই যাব দে কি রোহিঙ্গা নাকি অন্য কম অন্য নামী মানুষ, একতাং ক্লিয়ার করা উড়ব। আশ্রয় নেওয়াদের মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরিয়ে দিতে চায় বাংলাদেশ, এমনটাই জানিয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে, এ লক্ষ্যে একসঙ্গে কাজ করতেও প্রস্তুত সরকার। প্রত্যাবাসনের জন্য যে ধরনের প্রস্তুতি দরকার সেগুলো আমাদের রয়েছে। আমাদের যে ডেটাবেস সেগুলো তো আমরা মিয়ানমারকে হস্তান্তর করেছি। তো ভেরিফিকেশনের পরে যেগুলো আসছে সেগুলোর একটা আপডেট তাদের দরকার হতে পারে, কিন্তু আমাদের দিক থেকে তো কোনো সমস্যা নেই। এখন মিয়ানমারের তরফ থেকে যদি কোনো রকম গ্রিন সিগন্যাল আমরা পেয়ে থাকি, আমরা সাথে সাথেই প্রস্তুত। এর আগে 2,80,000 রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মতি দিয়েছিল মিয়ানমার, তবে তা বাস্তবায়ন না হওয়ায় নতুন ঘোষণাও ঝুলে থাকার শঙ্কায় বাস্তুচ্যুতরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। কুষ্টিয়ার পদ্মা ও গড়াই নদীর 22টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। পানি বৃদ্ধির সঙ্গে বাড়ছে নদী পাড়ের মানুষের আতঙ্ক। এই মুহূর্তে গড়াই নদীর ঘোড়ারঘাট এলাকায় আছেন রিপোর্টার SM রাশেদ। সরাসরি যাচ্ছে তার কাছে। রাশেদ, কুষ্টিয়া অঞ্চলে পদ্মা এবং গড়াই নদীতে মোট 22টি পয়েন্টে কিন্তু ভাঙন দেখা দিয়েছে, এবং ইতিমধ্যে এইসব অঞ্চলের মানুষ কিন্তু আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। কারণ প্রতিদিনই পদ্মা এবং গড়াইয়ের পদ্মায় 10 সেন্টিমিটার এবং গড়াইতে 8 সেন্টিমিটার করে পানি বৃদ্ধি পাচ্ছে, এবং যার কারণে কিন্তু পদ্মা পাড় এবং গড়াই পাড়ের মানুষরা কিন্তু আসলে আতঙ্কগ্রস্ত হয়েছে। কারণ হঠাৎ করে কিন্তু পদ্মা নদীতে এবং গড়াই নদীতে মোট 22টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। বিশেষ করে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় এবং
এবং ভেড়ামারা উপজেলায় মোট 6টি ইউনিয়নে বিভিন্ন জায়গায় ভাঙন দেখা দিয়েছে। এছাড়া কুমারখালী উপজেলার কয়া এবং হাবাসপুর বিভিন্ন জায়গায়ও ভাঙন দেখা দিয়েছে এবং এছাড়া কিন্তু খোকসা অঞ্চলেও কিন্তু 2টি জায়গায় ভাঙন দেখা দিয়েছে বলে আমরা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানতে পেরেছি। তবে পানি উন্নয়ন বোর্ডের থেকে কিন্তু আসলে তাৎক্ষণিকভাবে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে কিন্তু ভাঙন প্রতিরোধের চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি এবং মূলত আমরা যেখানে এখন আছি সেটি একটি অস্থায়ী বাঁধ। এই বাঁধেও কিন্তু হঠাৎ করে গত 2 দিন আগে ভাঙন দেখা দিয়েছে এবং ইতিমধ্যে কিন্তু 50 মিটার ভাঙনে কিন্তু গোড়ায় গ্রাস করেছে বলে আমরা জানতে পেরেছি। তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আমাদেরকে জানিয়েছেন যে ইতিমধ্যেই প্রায় 7টি পয়েন্টে কিন্তু তারা জরুরি ভিত্তিতে যে জিও ব্যাগ ফেলে তারা এখানে ভাঙন প্রাথমিকভাবে প্রতিরোধ করার চেষ্টা চালাচ্ছে। তবে স্থানীয় সাধারণ মানুষ আমাদেরকে জানিয়েছেন যে হঠাৎ করে এই পানির বৃদ্ধির কারণে কিন্তু তারা আসলে আতঙ্কগ্রস্ত, বিশেষ করে পদ্মাপাড়ায় এবং গড়াই প্রায় সাধারণ মানুষ যারা আছে তারা আসলে দুশ্চিন্তায় পড়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে এখানে কুষ্টিয়ার যে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা আছে তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত যে 7টি পয়েন্ট রয়েছে সেই 7টি পয়েন্টে কিন্তু তারা এই যে ভাঙন সেই ভাঙনটা কিন্তু প্রতিরোধের চেষ্টা করছে এবং বিশেষ করে দৌলতপুর উপজেলায় 3টি স্থানে প্রচণ্ড ভাঙন দেখা দিয়েছে। সেখানে কিন্তু তারা জিও ব্যাগ ফেলে সেটা প্রাথমিকভাবে এটা প্রতিরোধ করার চেষ্টা করছে। তো কুষ্টিয়ার পদ্মায় এবং গড়াই ভাঙন নিয়ে গড়াইপাড় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত ছিলাম। এবার খেলার খবর। লিটন দাসের ইনজুরির কোনো দায় নিতে নারাজ বিসিবির মেডিকেল কমিটির চেয়ারম্যান ডক্টর সরকার মাহবুব আহমেদ শামীম। তার দাবি টাইগার অধিনায়কের স্ক্যান রিপোর্টে কোনো ধরনের ভুল ছিল না। আগামীতে ক্রিকেটারদের বিদেশ নির্ভর চিকিৎসা ব্যবস্থা পাল্টে দেশেই সব সুযোগ সুবিধা তৈরি করার লক্ষ্য এই পরিচালকের। বর্তমান ফিজিও টিম নিয়েও সন্তুষ্ট শামীম। মেডিকেল ডিপার্টমেন্ট একটা খুব সফট টার্গেট সবার জন্য। লিটন দাসের ইনজুরিতে তোপের মুখে বিসিবির মেডিকেল কমিটি, তবে কমিটির প্রধান কোনো ধরনের দায় নিতে নারাজ। স্ক্যান রিপোর্টে ভুল ছিল না এমনটাই দাবি তার। ফালতু কথা, রিপোর্ট ঠিকই আছে, সবই ঠিক আছে। রিকভারি এক্সপেক্টেড টাইমের মধ্যেই হচ্ছে, কিন্তু ওই টাইমের মধ্যে রেঞ্জ আছে আর কি। আমরা সাথে করে নিয়ে গেছি যাতে রিহেবটা সাথে থাকে, দ্যাটস ইট, এর বাইরে কিছু না। চোটে থাকার পরেও কেন জিম্বাবুয়েতে নেওয়া হলো লিটনকে তা নিয়েও প্রশ্ন উঠছে। ডক্টর সরকার মাহবুব আহমেদ শামীমের ব্যাখ্যা, দলের সঙ্গে থেকে যেন চালিয়ে যাওয়া যায় পুনর্বাসন প্রক্রিয়া, এমনটাই ছিল পরিকল্পনা। তো 21 দিন তো হয়ে যাবে, তখন জিম্বাবুয়ে যাবে, তো হয়ে যাওয়ালে তো এই রিহ্যাব প্রসেসটা টিমের সাথে থাকলে বেটার হবে, আইসোলেটেড থাকলে একটা অন্যরকম হবে, যেই কারণে ওকে ইয়েতে পাঠানো হয়েছিল। টুকটাক ইনজুরিতেও ক্রিকেটারদের বাড়তি ভোগান্তির উদাহরণ বহু আছে দেশের ক্রিকেটে, তাই কিছু হলেই খেলোয়াড়দের ছুটতে হয় দেশের বাইরে। এই নিয়ম বদলাতে চান বিসিবির এই পরিচালক। লক্ষ্য প্রযুক্তিগত উন্নতি এনে দেশের চিকিৎসক আর ফিজিওথেরাপিস্টদের দক্ষতা বাড়ানো। বাংলাদেশের প্লেয়াররা যদি ইন্টারন্যাশনাল লেভেলে খেলতে পারে, বাংলাদেশ সবাই যদি করতে পারে, তো আমাদের মেডিকেল ডিপার্টমেন্টও একেবারে ইন্টারন্যাশনাল লেভেলই হবে। আমাদেরকে বিদেশের বাইরে যেতে হবে না, সাধারণ চিকিৎসা করার জন্য যেতে হবে না। আমরা ডক্টরদেরকে আরও বেশি ট্রেন করব। বর্তমান যে আমাদের এক্সিস্টিং ফ্যাসিলিটিস আছে সেগুলো যথেষ্ট অপ্রতুল আছে, এটা নিয়ে কম কাজ করা হয়নি। এটা নিয়ে কথা বলছি আমি প্রেসিডেন্টের সাথে। পূর্বাচলে সেন্টার অফ এক্সিলেন্স ঘিরেও আছে পরিকল্পনা। বেঙ্গালুরুতে পরিদর্শন শেষে ওই আদলে নির্মাণ করতে চায় বিসিবি, যদিও পূর্বাচলের এই জমি নিয়ে পরিকল্পনা কম করেনি আগের কর্তারাও। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। ফুটবল বিশ্বে মহাসংকট। বিশ্বকাপ সহ বিভিন্ন ইভেন্টে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে ফিফার শেয়ার বিক্রির প্রস্তাবে ক্ষোভে ফুঁসছে ইউরোপীয় ফুটবল। ফিফার এই প্রস্তাব অনুমোদন পেলে বিশ্বকাপ না খেলার হুমকি দিয়েছে উয়েফার 55টি সদস্য দেশ। যদিও আফ্রিকা ও এশিয়ার মৌন সমর্থন পাচ্ছেন জিয়ান্নি ইনফান্তিনো। মহা বিপদে জিয়ান্নি ইনফান্তিনো। সদ্য সমাপ্ত বিশ্বকাপ নিয়ে বিতর্কের শেষ নেই। রেফারিং, ভিএআর নিয়ে শত অভিযোগ। আবার কোনো দলকে বাড়তি সুবিধা দেয়া সহ কত যে দুর্নাম সঙ্গী হয়েছে ফিফার। বিশ্বকাপ শেষে কই হারানো ইমেজ ফেরানোর চেষ্টা করবেন তা নয়, উল্টো বিতর্ক আরও উস্কে দিয়েছেন ইনফান্তিনো। বিশ্বকাপ সহ ফিফার বিভিন্ন টুর্নামেন্টে প্রাইভেট ইনভেস্টরের কাছে অংশীদারিত্ব বিক্রির সিদ্ধান্তে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার উপর ক্ষোভ উগরে দিয়েছে উয়েফা।
বেসরকারি বিনিয়োগকারীদের কাছে ফিফার শেয়ার বিক্রির পরিকল্পনার বিষয়টি সামনে আসার পরই জরুরি সভা ডাকে ইউরোপীয় ফুটবলের পরিচালনাকারী সংস্থা। সেখানে ইউএফা-ভুক্ত ৫৫টি সদস্য দেশের ফুটবল সংস্থা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয় ফিফার পরিকল্পনা অনুমোদন পেলে বিশ্বকাপ বয়কট করবে তারা। শুধু পুরুষ বিশ্বকাপই নয়, নারীদের বিশ্বকাপ এবং ক্লাব বিশ্বকাপও এর আওতায় পড়বে। ফিফার দাবি, বাণিজ্য ও আয়ের সার্বিক ব্যবস্থাপনার স্বার্থেই এমন প্রস্তাব। যদিও ইউরোপিয়ান ফুটবলের নীতি নির্ধারকরা একে ফুটবলকে অতিরিক্ত বাণিজ্যিকীকরণের অপচেষ্টা হিসেবে দেখছেন এবং এতে ফুটবলের ঐতিহ্য ও স্বচ্ছতা নষ্ট হবে বলেও মনে করছেন। এমনিতেই ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা নিয়ে অসন্তোষ রয়েছে নানা মহলে। উদ্ভূত পরিস্থিতির প্রথম বাস্তবিক পরীক্ষা অক্টোবরেই। নারী বিশ্বকাপের প্লে অফ হওয়ার কথা তখন। তার আগে সমস্যার সমাধান না হলে ওই প্রতিযোগিতা বর্জন করবে ইউএফার সদস্য সংস্থাগুলো। আর সেটা হলে বিরাট সংকটের মুখে পড়বে বিশ্ব ফুটবল। স্পেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, পর্তুগাল ও নেদারল্যান্ডসের মতো জায়ান্টরা অংশ না নিলে দর্শক আগ্রহ এবং বাণিজ্যিক দিক থেকেও মুখ থুবড়ে পড়বে ইভেন্ট। যদিও একেবারে যে ভোট পাচ্ছেন না ইনফান্তিনো তা নয়। আর্থিকভাবে তুলনামূলক পিছিয়ে থাকা এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসি ও আফ্রিকান ফুটবল কনফেডারেশন সিএএফ মৌন সমর্থন দিচ্ছে ফিফার এই শেয়ার বিক্রির আইডিয়াকে। মাকসুম আলম খান, সময় সংবাদ। হাতিরঝিলে অনুষ্ঠিত হলো সাইক্লিং চ্যালেঞ্জ প্রতিযোগিতা ২০২৬। ভোর ৪টা থেকে এই প্রতিযোগিতায় অংশ নিতে এমফি থিয়েটারের সামনে জড়ো হতে থাকেন বিভিন্ন বয়সের নারী পুরুষ সাইক্লিস্টরা। এমটিবি ও রোড বাইকিং সহ মোট ৭টি ক্যাটাগরিতে লড়াই করেন প্রায় ২৫০ সাইক্লিস্ট। শুরু হয় আইটিটিটি ইভেন্ট দিয়ে, যেখানে অংশ নেন প্রায় ১৫০ সাইক্লিস্ট। চ্যাম্পিয়ন্স হয় শাহাদাত হোসেন আলিফ। এরপর শুরু হয় দিনের সবচেয়ে আকর্ষণীয় ক্যাটাগরি টিটিটিটির লড়াই, যেখানে ১১টি দলের মধ্যে বিজয়ী হয় টিম বিডিসি, ওয়ার্ন বম্বার্স ও পিপিআর। এরপর একে একে নারী ও শিশুদের প্রতিযোগিতার মধ্য দিয়ে শেষ হয় এই প্রতিযোগিতা। সবশেষ সাইক্লিস্টদের মাঝে মেডেল ও ক্রেস্ট বিতরণ করা হয়। সবাই সাইক্লিংটা এখনও ওইভাবে খুব একটা ফেমাস না বা ওয়েল নোন না। সো এই টাইপের ইভেন্টগুলো যেটা করে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সাইক্লিস্টকে, যারা হয়তো শুধু কমিউটার বা যারা হয়তো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় বা যারা হয়তো প্রফেশনালি এটাকে নেয়, সবাইকে একটা প্ল্যাটফর্মে আন্ডারে আনে। সাইকেল দিয়ে ওয়ার্ল্ড কাপও হয়, যেটাকে বলা হয় ট্যুর দ্য ফ্রান্স, কিন্তু আমাদের এখানে অতটা ভ্যালু নাই এটা। কিন্তু আমরা অবশ্যই চাই যে প্রফেশনাল টিমে অনেকেই আসুক, কারণ আমাদের এখানে অনেক পটেনশিয়াল প্লেয়ার আছে যাদেরকে আমরা এখন পর্যন্ত রাইজ আপ করতে পারি না। এবার তাদেরকে যদি আমরা রাইজ আপ করতে পারি, তাহলে আমাদের দেখা যাচ্ছে ইন্টারন্যাশনালেও আমরা অনেক ভালো খেলতে পারবো। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূতের বৈঠক। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গেলেন সার্জিও গোর। সমন্বয়কদের আটকে আন্দোলন প্রত্যাহারের ঘোষণায় বিভ্রান্ত হয়নি ছাত্ররা। ২৪-এর ৩১ জুলাই মার্চ ফর জাস্টিসে উত্তাল হয়ে ওঠে দেশ। গণগ্রেফতারেও দমন করা যায়নি বিক্ষোভ। এবং বাড়ছে উচ্চশিক্ষায় বিদেশে গিয়ে স্থায়ী হওয়ার প্রবণতা। রাষ্ট্রের অর্থে গড়ে ওঠা দক্ষ জনবল হারানোয় বিশেষজ্ঞের উদ্বেগ। দেশে মর্যাদা না পাওয়ার অভিযোগ। এই ছিল সময় সংবাদে। এরপর এ সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন সাবরিনা মজুমদার। তাজমিলা, ধন্যবাদ আপনাকে। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।